কি অবস্থা সবার? আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পারতেছো এবং দেখতে পারতেছো। যারা যারা ফেসবুক লাইভ থেকে দেখতেছো তারা একটু ভাই কমেন্টে জানাও যে সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। আমার সামনে কমেন্ট বক্স খোলা আছে, তুমি যে কোনো কমেন্ট করতে পারো। আর আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 পার্ট 4। আমরা লাস্টে আগে 3টা পার্ট ছিল, 3টা পার্ট দেখে ফেলবা। স্পেশালি যারা সেকেন্ড টাইমার আছো তাদের তো অনেক ভালো কাজে লাগবে, যারা সেকেন্ড টাইমার আছো তাদের অনেক ভালো কাজে লাগবে। আর তুমি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, দেখো। কারণ হচ্ছে স্পেশালি ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার হও, আমি তো স্পেশালি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্যই ক্লাস নিচ্ছি। এই ক্লাসটা তোমার একই সাথে মেডিকেলের জন্য কাজে দিবে, সাথে সাথে তোমার যদি সামনে বোর্ড পরীক্ষা থাকে বোর্ড পরীক্ষাতেও কাজে দিবে, সাথে সাথে ভার্সিটি পরীক্ষাতেও কাজে দেবে, বুয়েটের প্রিলিতে কাজে দিবে। প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমার এই কয়েকটা কথা কাজে লাগবে। কারণ আজকের ক্লাসের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে। যেটা লাস্টের টপিকটা হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষারের যে কম্পোজিশনটা, কনজুগেটেড অ্যাসিড বেইজের কম্পোজিশন, লুইস অ্যাসিড, লুইস বেইজ, এইগুলোর কাহিনীগুলো। এবং তার আগে আরও কিছু ছোটোখাটো টপিক আছে যেগুলো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভাইয়া আর কথা না বাড়ায় আমরা সামনে যাই। আর কেউ, অনেকে লাইভে আসো বাট একটু কেউ কমেন্টে জানাও যে সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং পিছনে লেখা দেখা যাচ্ছে, একটু কমেন্টে জানাও, জাস্ট এটা এতটুকুই। আর কারণ আর পরবর্তীতে যারা রেকর্ডেড ভার্সনটা দেখবা ইউটিউব থেকে, তাদেরও যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাই ফেলতে পারো। তাহলে একটা কথা দিয়ে শুরু করি যে আমাদের কেমিস্ট্রি যখন আমরা পড়বো স্পেশালি মেডিকেলের জন্য, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, তখন মাথায় রাখবো যে কেমিস্ট্রি বইটা যখন পড়বো তখন বইয়ের ছকটা বেশি ফোকাস দিব এবং বইয়ের এমসিকিউটা বেশি ফোকাস দিব। তাহলে ভাইয়া ক্লাস কেন করতেছি, ছক তো আমি নিজেই পড়তে পারি। কেন ক্লাস করতেছো এটা তুমি ক্লাস শেষে বুঝতে পারবে যে কেন ক্লাস করতেছো। কারণ আমি ছকগুলা একটু টেকনিক দিয়ে তোমাকে পড়াই দিব। এবং বইয়ের এমসিকিউ রিলেটেড, বইয়ের এমসিকিউ তো সরাসরি কেউ পারবে না। ধরে নাও তোমাকে আমি 100টা এমসিকিউ দিলাম বইয়ের ভিতরে না পড়ায়, বা তুমি না পড়ে বইয়ের এমসিকিউ সরাসরি পড়তে গেলা, তোমার 100টা এমসিকিউ নতুন এমসিকিউ লাগবে। কোনো ধরনের আগামাথা নাই, কোনো ধরনের সিরিজ নাই। সো সিরিজ আগামাথা যদি না থাকে তাহলে কিছু বুঝবা না, সোজা কথা। সো বইয়ের এমসিকিউ পারার জন্য আমাদের কনসেপ্টগুলো লাগবে এবং কনসেপ্টগুলো আমরা কেমিস্ট্রি বই থেকে নেব। কেমিস্ট্রি হাজারি সেটের বইটি একটু পড়তে একটু কষ্ট হয়ে যায়, তারপরেও আমরা যতটুকু যতটুকু সোজা করে দেওয়া যায়, দেখো কিভাবে সোজা করে দেওয়া যায়। সব পড়া লাগবে না, যতটুকু কম করে দেওয়া যায় আর কি। এখানে প্রাইমারি দূষক নামে একটা টপিক আছে, সেকেন্ডারি দূষক নামে একটা টপিক আছে। তার আগে কিন্তু আমরা অনেক কিছু পড়ে ফেলছি, এখান থেকে শুরু করো। এই টপিকটা একটু বইটা বের করো। আমি 1 মিনিট সময় দিই তোমাদের, এই টপিকটা বই থেকে বের করো, তারপরে তোমরা আমার সাথে সাথে দেখো, তাহলে ভালো হবে। দেখতেছি, এখান থেকে শুরু। এখানে প্রথমত প্রাইমারি দূষক মানে বোঝায় যে দূষকটা উৎস থেকেই আসে, অপরিবর্তিত অবস্থায় সরাসরি আসে, ওইটাই প্রাইমারি দূষক। আর সেকেন্ডারি দূষক হচ্ছে প্রাইমারি দূষক থেকে যেটা আসে ওইটাই সেকেন্ডারি দূষক। এখন কথা এটা না, কথা হচ্ছে প্রাইমারি দূষকের এক্সাম্পলগুলো কি, সেকেন্ডারি দূষকের এক্সাম্পলগুলো কি। এখন এক্সাম্পলগুলো ভাই কেমনি মনে রাখবো? প্রাইমারি দূষক মনে রাখবা, এটা হচ্ছে প্রাইমারি যেহেতু মানে প্রথম, সো প্রথমবার যেহেতু আসে, যার কারণে এগুলোর অণুগুলোর দিকে খেয়াল করো, এগুলাকে ভাঙলে খুব একটা বেশি কিছু পাবা না। মানে বেশি কিছু বলতে শুধু অ্যাটম পাব। যেমন কার্বন মনোক্সাইড, এটা ভাঙলে তো আর কিছু পাওয়া যাইতেছে না। বাট সালফিউরিক অ্যাসিড ভাঙলে হাইড্রোজেন পাবো, আবার সালফার পাবো। সালফার ডাইঅক্সাইডকে যদি ভাঙি সালফার ডাইঅক্সাইড পাবো, আবার অক্সিজেন পাবো। মূল কথা বোঝানোর চেষ্টা করতেছি, তুমি যখন একটা প্রাইমারি দূষক চিহ্নিত করবা, চিহ্নিত করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে ওইটা ভাঙলে আর কিছু পাইতেছো না। যেমন ধূলিকণা ভাঙলে কিছু পাবো না, ধূলিকণার মধ্যে তোমার কার্বন থাকে, অনেক কিছু থাকে। H2S গ্যাস, এটা আবার এই যুক্তি দিও না যে ভাই এখানে ভাঙলে তো হাইড্রোজেন পাবো আলাদা, সালফার পাবো আলাদা। এভাবে মাথায় রেখো না, তুমি নর্মালি নর্মালি চিন্তা করো যে একটা নর্মাল যৌগ এরকমই হতে পারে। H2S কে ভাঙলে কি এইচএস এটা হতে পারে? এইচএস হতে পারে না। তারপরে অ্যামোনিয়া, এটা কি ভাঙলে কি NH2 হইতে পারে? NH2 যৌগ হইতে পারে নাকি অ্যামোনিয়া এখানে আয়ন হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস এসে পড়বে। সো ওই পজিশন অনুযায়ী আমরা মাথায় রাখবো জাস্ট নর্মাল নর্মাল যে যৌগগুলো। NO ভাঙলে তো শুধু নাইট্রোজেন অক্সিজেন আসে। সালফার ডাইঅক্সাইড ভাঙলে কি এসও আসে? এসও কোনোদিন যোগও পাইছো? কোনোদিন পাও নাই। কার্বন ডাইঅক্সাইড, এটা ভাঙলে হয়তো বা কার্বন মনোক্সাইড আসে, বাট কার্বন ডাইঅক্সাইড এটা আসলে প্রাইমারি দূষক, এটি একটু কষ্ট করে মনে রাখতে হবে। আবার এটা ভাইবো না যে ভাই কার্বন অক্সাইড ভাঙলে কার্বন মনোক্সাইড আবার অক্সিজেন আলাদা আলাদা আসে এই যুক্তি অনুসারে। সো আসলে সব সময় যে টেকনিকের যুক্তি কাজে লাগবে এরকম না আমাদের বিষয়টা। সো ফ্রম দ্যাট পয়েন্ট, নাজমুল, সব কেমন নতুন নতুন লাগে? নাজমুল সালেহিন, নতুন লাগবেই, নতুন তো লাগবেই। আস্তে আস্তে সময় যাবে, সবকিছু নতুন হবে, বাট ম্যাট পারফরমেন্স আগের মতোই থাকবে, নো প্রবলেম।
আচ্ছা দেখুন, আচ্ছা পড়াতে ফোকাস করি আমরা। তাহলে আশা করি এই টেকনিকটা বুঝছো। এখন কি করা যায়, মেডিকেল অ্যাডমিশনের রুল যেটা, আমি যদি একটা টপিক পড়ি, বাকি জিনিসগুলো বাকিটা বলতে কি, এমসিকিউ যদি আসে এরকম নিচের কোনটি সেকেন্ডারি দূষক, আমি প্রাইমারি গুলো পড়ে আসছি, তাহলে বাকি যেটা পাবো মানে যেটা পড়ি নাই ওইটাই অ্যান্সার। আবার নিচের কোনটা প্রাইমারি দূষক, যে তিনটা পড়ি নাই ওইটা অ্যান্সার বাদ দিব, যেটা প্রাইমারি দূষক ওইটাই প্রাইমারি দূষক, মানে যেটা আমরা পড়ছি ওইটাই প্রাইমারি দূষক। তাহলে আবার বলি ভাইয়া, কার্বন ডাই অক্সাইড একটু মাথায় রাখতে হবে, বাকিগুলা দেখবা যে নর্মাল নর্মাল নাম, মানে এটা ভাঙলে আর কিছু পাবো না, নর্মাল যৌগ। বাট অপরপক্ষে এগুলোকে যদি ভাঙো, যেমন নাইট্রোজেন ডাই অক্সাইড, এটা এখানে ভাঙলে কিন্তু এনও পাবো আমরা, এনও কিন্তু একটি যৌগ হয়। তারপরে তোমার N2O5, এটা ভাঙলে তো আরো যৌগগুলো পাবো, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো ভাঙলে যৌগ পাবো। তারপরে এখানে দেখো পার অক্সি অ্যাসাইল পেন্স নামে একটা টপিক আছে, পেন্স ভাঙলে তো আরো অনেকগুলো যৌগ পাওয়া যায়, মানে যেগুলো ভাঙলে অনেকগুলো যৌগ পাবো। আবার এগুলো এবং প্রাইমারি দূষক থেকে আসে, ওগুলো সেকেন্ডারি দূষক। আশা করি পারবো এগুলো ভাইয়া। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, বইয়ের এমসিকিউতে আছে। আমরা সামনের দিকে আগাই। দূষকের গ্রাহক নামে একটা টপিক আছে, দূষকের গ্রাহক থেকেও একটা বইয়ের এমসিকিউ আছে, যে দূষকের প্রধান গ্রাহক বা সিঙ্ক, দূষকের সিঙ্ক বলতে কি বোঝায়, যে পরিবেশ থেকে মাধ্যম অনবরত কোনো দূষকের সাথে বিক্রিয়া করে দূষক শোষণ করে এর পরিমাণটা হ্রাস করে, দূষকের পরিমাণটা হ্রাস করে, এটি হচ্ছে আমাদের দূষকের যে সিঙ্ক। এখন ভাই দূষকের সিঙ্ক কি কি আছে, পরীক্ষায় এটা বইয়ের এমসিকিউতেই আছে এবং মেডিকেলেও আসে এমসিকিউ, যে সিঙ্ক কি কি আছে, সিঙ্ক বলতে কোনগুলা আমার দূষণ পদার্থগুলা অ্যাবজর্ব করে নেয়, এগুলো কোনগুলো আছে, এই দুইটা জিনিস আছে, একটা সমুদ্রের পানি আর সবুজ উদ্ভিদ। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু তোমার কবির স্যারের বইয়ের এমসিকিউতেও আছে, হাজিরি স্যারের বইয়ের এমসিকিউতেও আছে। দেখো, সমুদ্রের পানি, সবুজ উদ্ভিদ, সমুদ্রের প্রাণী, পানি এবং সবুজ উদ্ভিদ, এটা যেন ভুল না করি আমরা। বায়ুতে থাকা সালফিউরিক অ্যাসিড এর বাষ্পের সিঙ্ক হলো তোমার চুনা পাথরের উৎস, এই লাইনটা একটু দেখে রাখতে পারো। সালফিউরিক অ্যাসিডের সিঙ্ক কোনটা, সালফিউরিক অ্যাসিডের সিঙ্ক হচ্ছে চুনা পাথরের উৎস, ওগুলো এটা একটু দেখে রাখতে পারলো তাহলেই হবে। আর এখান থেকে কিছু নাই, যেমন তোমার সালফিউরিক অ্যাসিডটা চুনা পাথরের সাথে বিক্রিয়া করে তোমার এটাকে নিউট্রালাইজ করে দেয় সালফিউরিক অ্যাসিডকে, এতটুকু একটু পড়লেই হবে। এখন ভাইয়া, একটা দূষকের যেমন অনেক দূষক বের হয়, যেমন এগুলা অনেকগুলো দূষক আছে, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অনেকগুলো দূষক আছে পরিবেশে, ইন্ডাস্ট্রিয়ালি বের হয়। এই দূষকগুলা আমাদের মানে কিরকম সর্বোচ্চ মাত্রা হইতে পারে, সর্বোচ্চ কতটুকু লেভেল পর্যন্ত হইতে পারে, এর বেশি গেলে দূষণ মাত্রা খারাপ। এত বিস্তারিত আমরা হিবিজিবি কথা বাদ দিয়ে মেইন এমসিকিউ ফোকাস করবো। শুরুতে যেটা বললাম, ফোকাস করবো কোথায়, ছকে, বইয়ের এমসিকিউতে। সো ছক পাইয়া গেছে একটা, এই ছক থেকে কি প্রশ্ন আসতে পারে, দেখো প্রশ্ন আসতে পারে যে সালফার ডাইঅক্সাইডের টিএলভির ভ্যালু কত। এখন হোয়াট ইজ টিএলভি, টিএলভি হচ্ছে থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, অর্থাৎ নিরাপদ সর্বোচ্চ মাত্রা, থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু কত, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, চারটার ভ্যালু একটু শিখতে হবে। এই চারটা ভ্যালু এতটুকু পর্যন্ত তুমি যদি শিখো তাহলে মোটামুটি এনাফ। চারটা ভ্যালু কিভাবে মনে রাখবো, দেখো আমি এইভাবে মনে রাখতাম, তোমার এটা টেকনিক দিয়ে 5, 2, 15, 35, এইভাবে দেখো 5, 2, 15, 35। প্রথমে দেখো ছোট নাম সালফার ডাইঅক্সাইড, তারপরে কার্বন মনোক্সাইড, তারপরে কার্বন ডাইঅক্সাইড, মানে প্রথমে ছোটটা তারপরে বড়টা, প্রথমে ছোটটা তারপরে বড়টা, 5, 2, 15, 35, এভাবে একটু কষ্ট করে মনে রাখতে হবে। এখন ভাইয়া কিভাবে এটা চিহ্নিত করবো পরীক্ষার হলে, 35 যদি দেখো তুমি 350 ppm, এটা এমনি তোমার মাথায় আইসা পড়বে টেকনিক্যালি। তুমি যদি 15 পাও, মানে ধরে নাও কোশ্চেন আসছে এরকম যে কার্বন মনোক্সাইডের টিএলভির ভ্যালু কত, এই টাইপের প্রশ্ন আসছে, তখন তুমি কি করবা, তখন তুমি এই টেকনিকটা জাস্ট মনে রাখবা, 5, 2, 15, 35, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন মনোক্সাইডে ছিল 15, সো 15 ইন্ডিকেটস 150, সরি 15 ইন্ডিকেটস 0.15, মানে 15 ইন্ডিকেটস 0.15 ppm, মানে টেকনিক আর কি এটা, কারণ আমরা তো এইভাবে এত 0.05 ppm, 0.02 ppm এমনি এমনি মনে রাখতে গেলে ঝামেলা। আবার অনেকে আবার এখানে ক্রস কোশ্চেন করতে পারে, ভাইয়া যদি পরীক্ষায় এইভাবে দেয় 0.15 ppm, তারপরে হচ্ছে 0.015 ppm, এরকমও তো প্রশ্ন হইতে পারে ভাইয়া, তখন কি করব, তখন কিছু করার দরকার নেই, তখন তুমি স্কিপ করে আইসো প্রশ্নটা, তখন কিছু করার দরকার নেই, এই শখটা অনেকের জন্য কঠিন শখ। টিচাররা চাবে না যে 0.015 ppm এরকম কোনো প্রশ্ন করার। আরো একটা ভালো সাজেশন আছে, তুমি তো এটা টেকনিকটা শিখলা, তারপরে যখন কোচিং এ পরীক্ষা দিবা আবার এই প্রশ্নটা দিবে, এগুলা এই প্রশ্ন দিলে আবার বইয়ের দিকে তাকাবা, বইয়ের দিকে তাকাইতে তোমার একটা মানে ধারণা এসে যাবে যে এটার এমসিকিউটা কিরকম অ্যান্সার। আশা করি আমি বুঝাতে পারছি। রাশিদুল ইসলাম বলছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, যদি ক্লাসটা একটু থাকো, ক্লাসে অনেক উপকারে লাগবে, যারা ক্লাসে আছো বা ক্লাসটা দেখতেছো আসলে অনেক উপকারে লাগবে। ঠিক আছে তাহলে,
ঠিক আছে, তাহলে সামনের দিকে আগাই। তাহলে এইখান থেকে আমরা একটু টিএলপির ভ্যালুগুলো শিখবো, তাহলেই হবে। তারপরে কি টপিক আছে, এই যে দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, নীরব ঘাতক কোনটা। এটাও কতবার যে বইয়ের এমসিকিউতে আসা, নীরব ঘাতক হচ্ছে কার্বন মনোঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আবার দাগাই দিও না কেউ, কারণ নীরব ঘাতক এখানে একটা কাহিনী করে, তোমার রক্তের হিমোগ্লোবিনের আয়রনের সাথে কার্বন মনোঅক্সাইড লিগ্যান্ড রূপে যুক্ত হয়ে তোমার অক্সি হিমোগ্লোবিন গঠনে বাধা দেয়। কারণ আমাদের যখন অক্সিজেন পরিবহন করতে হবে হিমোগ্লোবিনের সাথে অক্সি হিমোগ্লোবিন লাগবে। এখন অক্সি হিমোগ্লোবিনই যদি বাধা দেয় তখন তো অক্সিজেন হিমোগ্লোবিন গঠন করতে পারবে না। আর এই কাহিনীতে ঝামেলা করে কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড শরীরে যদি প্রবেশ করে এভাবে টক্সিসিটি তৈরি হতে পারে। এখান থেকে আমাদের বেশি কিছু জানার কোনো প্রয়োজন নাই এইভাবে। ফলে অক্সিজেনের অভাবে আসলে অক্সিজেনের অভাবে মাথা ধরা, ঝিমুনি, পরে কার্বন মনোঅক্সাইড শোষিত হয়ে আলটিমেটলি মৃত্যু হয়। কার্বন মনোঅক্সাইড এইভাবে একটা মানুষকে মারতে পারে আর কি। দেন ফ্রম দ্যাট পয়েন্ট আমরা চলে আসি দূষক সালফার ডাইঅক্সাইডের গ্যাস। এগুলোর মধ্যে তুমি একটু এই লাইনটা পড়ে রাখো শুধু, যে বর্ণহীন অম্লীয় গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড শ্বাসকষ্ট সৃষ্টি করে। প্রথম লাইনটি একটু পড়ে রাখবো, আর কিছুই পড়বো না এখান থেকে। তারপরে দিকে দূষক নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড এটাও বর্ণহীন নিরপেক্ষ গ্যাস, আর একটা হচ্ছে বাদামি বর্ণের অম্লীয় গ্যাস। নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে বাদামি বর্ণের, এটা একটু কষ্ট করে মনে রাখবা ভাইয়া। আর এটা একটা অম্লীয় গ্যাস, এটা একটু মনে রাখবা। উপরেটা কি ছিল? উপরেটা অম্লীয় গ্যাস ছিল না, আর এটাও দেখো অম্লীয় গ্যাস। কেন ভাইয়া নাইট্রোজেন এবং সালফার এগুলো অম্লীয় গ্যাস? আমরা যখন চ্যাপ্টার 3 পড়ছিলাম, কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 পিরিয়ডিক টেবিলের যে চ্যাপ্টারটা, পর্যাবৃত ধর্মের ক্ষেত্রে আমি একটা কথা বলছিলাম, মনে আছে? গ্রুপ 16, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 এই টাইপের মৌলগুলো, অর্থাৎ পর্যায় সারণীর ডান দিকের মৌলগুলা ম্যাক্সিমামই হচ্ছে অম্ল, কিন্তু উইদাউট অ্যামোনিয়া। এগুলা বাদ দিয়ে নর্মালি ম্যাক্সিমামই অম্ল হয়, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সবগুলো এগুলা অম্লধর্মী। তাহলে এটা একটু লজিক্যালি চিন্তা করলে কিন্তু আমরা পারবো। শ্বাসকষ্ট তৈরি করতে পারে কি? সালফার ডাইঅক্সাইড। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমরা মোটামুটি পারবো। আর এখান থেকে আর কিছু লাগবে না। এটি একটু পড়তে পারো এই এমসিকিউটা, যে বিশ্বব্যাপী 75 কোটি অটোমোবাইল ইঞ্জিন এবং পুরাতন শিল্প প্রকল্পে পেট্রোলিয়াম জ্বালানি দহনে বজ্র হিসেবে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এটা একটু দেখে রাখতে পারো। আচ্ছা, এটা দেখা হয়ে গেলে তারপরে দেখো এখানে ফ্রি রেডিকেল মিলে পারক্সো বা প্যান্স তৈরি করে। এটাও এই এমসিকিউটাও পারতে হবে। পারক্সি অ্যাসাইল নাইট্রেট তৈরি করতে পারে তোমার ফ্রি রেডিকেল মিলে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস, এই যে এই তিনটা জিনিস মিলে আলটিমেটলি NO2 অক্সিজেন এগুলো। তার পরবর্তী টপিকে তাহলে আশা করি পারবা। তাহলে একটা প্রশ্ন করি আগের একটা পড়া থেকে, তাহলে নাইট্রিক অক্সাইড অর্থাৎ NO, এটা কি প্রাইমারি দূষক নাকি সেকেন্ডারি দূষক? এটা একটু কমেন্টে জানাও তো, দেখো মনে আছে কিনা। NO নাইট্রিক অক্সাইড, এটা কি প্রাইমারি দূষক নাকি সেকেন্ডারি দূষক? যদি পার্সোনাল ব্যাচের স্টুডেন্ট থাকতো তাহলে আমি সরাসরি কোশ্চেন জিজ্ঞেস করতাম আর কি জুমের মধ্যে। তার জন্য জিজ্ঞেস করতে সেইভাবে কমেন্টেই বলো, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই দুইটার মধ্যে কোনটা প্রাইমারি দূষক কোনটা সেকেন্ডারি দূষক? এটা দেখো তো কমেন্টে কেউ জানাতে পারো কিনা। কমেন্টে কেউ না জানাতে পারলে বই থেকে দেখো, বই থেকে দেখে তারপরে জানো, সমস্যা নেই। তারপরে টপিকে চলে আসি। পরের টপিক হচ্ছে গ্রিনহাউস গ্যাস এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাব। এখান থেকে গ্রিনহাউস গ্যাসের মূল কাহিনীটা মনে আছে হয়তো বা সবারই, যে গ্রিনহাউস গ্যাস কেন ইউজ করা হয়। কারণ শীত প্রধান দেশের মধ্যে যখন সবজি চাষ করতে হয় তখন সবজির জন্য আমার অপটিমাম টেম্পারেচার লাগে। অপটিমাম টেম্পারেচার থাকে না আর কি শীত প্রধান দেশে, তোমার অ্যারাউন্ড 0°C কাছাকাছি টেম্পারেচার থাকে। তখন একটা গ্রিন হাউস ইউজ করতে হয়। গ্রিন হাউসের কাহিনী হচ্ছে এরকম, যে বাইরে থেকে যখন সূর্যালোকটা প্রবেশ করবে তখন সূর্যালোকের ভিতরে যে প্রবেশ করবে বাট বের হইতে পারবে না, এরকম একটা কাহিনী। যেহেতু প্রবেশ করবে এবং তখন টেম্পারেচারটা রাইজ করবে অ্যারাউন্ড 38°C, বইতে লেখা আছে 38 থেকে 39°C এটার মতো হয়। এবং এখান ভিতরে আয়ার রশ্মি থাকে, মানে আয়ার রশ্মি পরবর্তীতে আর ভেদ করতে তোমার এখানে কথা হচ্ছে উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহৎ তরঙ্গযুক্ত ইনফ্রারেড রশ্মি বিকিরণ করে, আয়ার রশ্মি কাচ ভেদ করতে পারে না। তাই কাচের ভিতরে আবদ্ধ বায়ু এই আয়ার রশ্মি দ্বারা আর কি 38 থেকে 39°C পর্যন্ত উঠতে পারে। এতটুকু শিখলেই চলবে। গ্রিন হাউস গ্যাসের প্রভাবটা
কি গ্রিন হাউস গ্যাসের অনেক বড় প্রভাব আছে। যেমন আমাদের যে বায়ুমণ্ডল আছে বা হোমোস্ফিয়ার আছে, হোমোস্ফিয়ারে নাইট্রোজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন, এগুলো সবকিছু মিলে একটা লেয়ার তৈরি করে, যে লেয়ারটা তোমার একটা গ্রিন হাউসের মতো কাজ করে। মানে এরকম একটা চিন্তা করে আমাদের পৃথিবীর একটা গ্রিন হাউসের মতো কাজ করে। এখন এখান থেকে মূল কথাটা কি? মূল কথা হচ্ছে গ্রিন হাউসের মতো তো কাজ করে, ভালো কথা, বাট পরিবেশ দূষণের ফলে গ্রিন হাউসের যে ওই লেয়ারটা পরিবেশের, ওই লেয়ারটা মানে আমাদের পৃষ্ঠের পুরো পৃথিবীর পৃষ্ঠের লেয়ারটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং পৃথিবীর এক এক জায়গায় এক এক প্রান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ক্ষতিগ্রস্তের পরিমাণটাও দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে যে গ্রিন হাউস গ্যাস দ্বারা তাপমাত্রা বৃদ্ধির কারণ জানা গেল। আচ্ছা, গ্রিন হাউস গ্যাসের মধ্যে এখন কথা হচ্ছে কি কি গ্রিন হাউস গ্যাস আছে, ওগুলো একটু শিখো আগে, তারপর আমরা পরবর্তীতে আসি। এখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস। এটা খুবই ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট এটা একটু পরে আমরা বুঝতে পারবো। তারপরে দেখি সামনে আগাই, এখানে দেখো লেখা আছে যে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে আলটিমেটলি বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। এটি একটু শিখে রাখো, আর এখান থেকে বেশি কিছু কথা নাই। গ্রিন হাউস গ্যাসের গ্লোবাল ওয়ার্মিং এর তুলনা। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের মূল কথাবার্তা, যে বায়ুমণ্ডলে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য গ্রিন হাউস গ্যাসের কিছু প্রভাব আছে। আমরা এত বিস্তারিত এত কিছু জানা দরকার নেই, ছকের দিকে ফোকাস করব। ছকের মধ্যে দেখো কয়টা গ্রিন হাউস গ্যাসের নাম দেওয়া আছে, 6টা আছে না? 6টাই মুখস্থ করতে হবে, তোমাকে বলবো নিচের কোনটা গ্রিন হাউস গ্যাস না। এই 6টা গ্যাসের নাম পড়তে হবে, কারণ এই 6টা গ্যাসই আমাদের বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে, এবং কোনটার তুলনায় কোনটা বেশি ভূমিকা রাখে এখানে আরেকটা তোমার তুলনা দেওয়া আছে। এখন কি শিখতে হবে ভাইয়া? তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকাটা কি বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলোর ভূমিকার মধ্যে আমরা প্রথমে একটা টেকনিক মনে রাখবো। টেকনিকটা হচ্ছে এরকম, যে এখানে লিখে দিই, কারোর মাথায় সিএফসি ও ওজোন নাই। এটা হচ্ছে আমাদের টেকনিক। এই টেকনিক অনুসারে দেখো মিলাই, কারোর মাথায় সিএফসি ও ওজোন নাই। কারোরতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মাথায়তে মিথেন, সিএফসিতে সিএফসি, ওজোন ওজোন নাই নাইট্রাস নাইট্রাস অক্সাইড, এরকম না? নাইট্রাস অক্সাইড। কারো মাথায় সিএফসি ওজোন নাই। লাস্টেরটা জলীয় বাষ্প, ওইটা খুব একটা নেসেসারি না। এখন কি? এখন হচ্ছে সিরিয়ালি পড়বো 50, 19, 16, 8, 5। 50, 19, 16, 8, 5 উপর থেকে নিচ পর্যন্ত আসবে। প্রথমটা বড়, তারপরে সবার শেষে এটা ছোট। এটা কষ্ট করে একটু মুখস্থ করতে হবে। তুমি এই সিরিয়ালটা মনে রাখবা, কারো মাথায় সিএফসি ওজন নাই, তারপরে মনে রাখবা 50, 19, 16, 8, 5, 2, এভাবে লাস্টে 2। এখন ভাইয়া এটা শেখা লাগবে না? কার্বন ডাইঅক্সাইডের তুলনায় বাকি গ্রিন হাউস গ্যাসগুলোর প্রভাব, যেমন কার্বন ডাইঅক্সাইড যদি প্রভাব রাখে 1, তাহলে সিএফসি প্রভাব লাগবে 15,000 গুণ। তার মানে সিএফসিটার প্রভাব বেশি। কিন্তু এখানে সব থেকে বেশি ভূমিকা রাখতেছে কোনটা? তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা কার্বন ডাইঅক্সাইড, যার কারণে ওইখানে ছিল প্রধান গ্রিন হাউস গ্যাস ছিল কার্বন ডাইঅক্সাইড। এতটুকুই এখান থেকে আমরা শিখবো, বেশি কিছু পড়ার এখানে কোনো প্রয়োজন নাই। গ্লোবাল ওয়ার্মিং এর কাহিনী ঠাহিনী নট নেসেসারি, এখানেও তারপরেও কিছু কথাবার্তা দেওয়া আছে, যেমন যেমন বিশ্বে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সিএফসির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো আরো একটা কথা লেখা আছে যে সিএফসি কে বলা হয় সুপার গ্রিন হাউস ইফেক্ট করতে পারে, বা সুপার গ্রিন হাউস ইফেক্ট করতে পারে কোন গ্যাস? অ্যান্সার হচ্ছে সিএফসি। কেন? কারণ হচ্ছে 15,000 গুণ ক্ষমতা রাখে, যার কারণে সুপার, মনে রাখবে এভাবে, 15,000 গুণ যেহেতু রাখে তার কারণে সুপার গ্রিন হাউস। সুপার ওয়াটটা থেকে ওই 15,000-এর কথাটার সাথে তুমি তুলনা করবা, দেখো লেখাই আছে 15,000 থেকে 20,000 গুণ ভূমিকা রাখে। এখান থেকে এতটুকু পড়া হয়ে গেলে তারপরে চলে আসবেন নিচে, ওজন থেকে কিছু পড়া লাগবে না, এখান থেকে কিছু পড়া লাগবে না, নট নেসেসারি। দেন সামনের দিকে যদি যাও, সামনের দিকেও নট নেসেসারি কিছু কথাবার্তা। এখানে একটা চুক্তি আছে, যেটা হচ্ছে সুপার গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টিকারী সিএফসি গ্যাস উৎপাদন এবং ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে 1987 সালে একটা চুক্তি করা হয়েছে, সেটা হচ্ছে মন্ট্রিয়াল চুক্তি বা মন্ট্রিয়াল প্রোটোকল, যেটাই বলো না কেন, মন্ট্রিয়াল প্রোটোকল। মন্ট্রি ওয়ার্ডটা মনে রাখলেই হবে, মন্ট্রিয়াল প্রোটোকল। আচ্ছা, তারপর সিএফসি গ্যাসের বিকল্প রূপে এইচএফসি গ্যাস উৎপাদন এবং এটার ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোফ্লোরোকার্বন। তারপর এখান থেকে আমাদের আর কিছু নাই, চলে আসো সিএফসি গ্যাসের ব্যবহার এবং ওজনের ক্ষয়। এখানে কিছু কথাবার্তা আছে, এই কথাগুলোর আগে তাহলে আমরা দুইটা জিনিস এখন ক্লিয়ারিফাই করি তোমাকে। দুইটা জিনিসের মধ্যে একটা কথা বইয়েতে দেখো, বইতে একটা কথা দেওয়া আছে সিএফসির মধ্যে। সিএফসির মধ্যে একটা যেখানে কথা দেওয়া আছে ওটা হচ্ছে সিএফসি
সব থেকে বেশি পরিমাণে, এরকম একটা কথা আছে যে সব থেকে বেশি পরিমাণে তাপমাত্রা উৎপন্ন করতে পারে এরকম। আচ্ছা, এটা পরেই দেওয়া আছে। প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস হচ্ছে সিএফসি। এই দুইটা লাইন একটু শিখতে হবে। প্রধান গ্রিনহাউস গ্যাস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং তোমার সেকেন্ড কথা মাথায় রাখতে হবে, প্রধান তাপমাত্রা উৎপন্নকারী, এরকমই বইতে লেখা আছে, প্রধান স্তর ক্ষয়কারী, স্তর ক্ষয়কারী কারী হচ্ছে কোন গ্যাস? এটা হচ্ছে সিএফসি গ্যাস। দুইটা কিন্তু দুই কোশ্চেন, সো আমরা কোশ্চেন বেসিস ভাবে আলোচনা করলে ভালো হয়, বোঝার দরকার নাই, এমনি একটু কষ্ট করে মনে রাখতে হবে, তাহলেই আশা করি পারবো। তারপরে দেখো এখানে আসি, এখানে নিচের দিকে যদি যাও তাহলে সিএফসির কথাগুলোর পরে আরো কিছু ইম্পর্টেন্ট কথা আছে এখানে। যে তোমাকে বলতেছিলাম না যে পৃথিবীতে যখন বায়ুমণ্ডলের স্তরটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতিগ্রস্তটা বিজ্ঞানীরা প্রমাণ করে দেখতে পারছে যে ওজোন স্তরের পাতলা হওয়ার ঘটনা, পাতলা হওয়ার যে ঘটনা, এটাকে বলে ওজোন স্তর ক্ষয় বা ওজনের ছিদ্র হয়ে যাওয়া। এই ছিদ্র হয়ে যাওয়াকে একটা মান দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে বলে ড্যাপসন ইউনিট। 1 ড্যাপসন ইউনিট বলতে বোঝায় যদি বায়ুমণ্ডলের চাপে 0.01 মিলিমিটার পুরো ওজোন স্তর গ্যাসের ঘনত্বকে বলে 1 ড্যাপসন ইউনিট। এতটুকু একটু মাথায় রাখবো, সরাসরি 1 DU মানে 0.01 মিলিমিটার, এতটুকু মাথায় রাখবা। তারপরে দেখো ক্রান্তীয় অঞ্চল এবং উপমেরু অঞ্চলে ওজোন স্তরের ঘনত্ব হচ্ছে 250 ড্যাপসন ইউনিট, আর এটা হচ্ছে 450 ড্যাপসন ইউনিট। এই দুইটা মানও একটু মনে রাখবা, আর কিছু পড়ার দরকার নেই এখান থেকে। তারপরে অনেকের মতে ক্লোরিন গ্যাসকে দায়ী করছেন, এত কিছু আমাদের ভাই মাথায় থাকবে না, আমরা এইদিকে কয়েকটা জিনিস ফোকাস করব। CFC11, CFC12 এবং CFC13, এগুলোর সংকেতগুলো কি এবং এগুলোর কাজগুলো কি? সিএফসি কিভাবে লেখে, এটা টেকনিকটা জানো? মানে সিএফসি কিভাবে লেখে বা সিএফসি কিভাবে, ক্যামেরাটা একটু 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 অ্যাঙ্গেল ঠিক করতে হবে। এখন ঠিক আছে হয়তো বা। আচ্ছা, সিএফসি কিভাবে লেখে সংকেতগুলো, যেমন তোমাকে যদি বলি CFC11 সংকেত কিভাবে লিখবো, দেখো এটা টেকনিক আছে। CFC11 সংকেত লেখা, CFC11, এখানে যে নাম্বারটা পাবা, CFC11 বলো, 12 বলো বা 13 বলো, যে নাম্বারটা পাবা ওই নাম্বারের সাথে 90 যোগ দিবা। 11 + 90, 90 যোগ দিলে কত আসে? এখানে এখানে আসে তোমার 1, এখানে আসে 101। এখানে সিরিয়ালি লিখবা কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন, এভাবে সিরিয়ালি দিবা। সো সিরিয়ালি দিলে তোমার এরকম আসবে যে এখানে কার্বন আসবে একটা, হাইড্রোজেন আসবে 0টা, ফ্লোরিন থাকবে একটা। সো এই অনুযায়ী CFC11 সংকেত আসে তোমার সি। আচ্ছা দেখো, কার্বনের হাত কয়টা? কার্বনের হাত হচ্ছে 4টা, তাহলে একটা কার্বন দিলাম, 4টা হাত দিলাম। হাইড্রোজেন একটাও নাই, ফ্লোরিন একটা, তাহলে একটা ফ্লোরিন দিলাম। বাকি হাতগুলোতে কি দিব? বাকি হাতগুলোতে ক্লোরিন বসাই দিব। এটাই টেকনিক। মানে এরকম বানাবা, বানানোর পরে কার্বন গুলা লিখবা আগে, লিখার পরে তুমি 4টা হাত দিবা, বা কার্বন কার্বন দুইটা যদি থাকে দুইটা দেখায় আগে। কারণ সিএফসি বইতেই যেটা দেওয়া আছে, CFC113, CFC113। এটা টেকনিকটা কি? প্রথমে 90 অ্যাড করবা। 90 অ্যাড করলে কি হবে? এখানে এখানে আসলো 3, এখানে 0, এখানে 2, 203 আসলো, তাই না? 203 আসলে ভাইয়া এই পজিশনে আমাদের এখানে মাথায় রাখতে হবে এটা হচ্ছে কার্বন, এটা হাইড্রোজেন এবং এটা ফ্লোরিন। এখন কার্বন তো দুইটা আসলো, প্রথমে কার্বনের বন্ডগুলো শেষ করব, কার্বন কার্বন দুইটা বন্ড দিব, তারপরে কার্বনের বাকি হাতগুলো আঁকবা। কার্বনের বাকি হাতগুলো দিলাম, এখানে 3টা, এখানে 3টা, তাহলে 3টা 3টা 6টা হাত বাকি থাকে, 6টা হাতের মধ্যে 3টাই থাকবে ফ্লোরিন, ফ্লোরিন দিয়ে দিলাম, 3টা ফ্লোরিন দিয়ে দিলাম। হাইড্রোজেন কয়টা? এখানে হাইড্রোজেন 0টা, 0টা যেহেতু হাইড্রোজেন দরকার নাই, তাহলে থাকবে এখানে শুধু বাকিগুলো ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। তাহলে হলো কি C2Cl3F3, এরকম কিছু একটা হয় নাকি? C2CF3Cl3, এরকমই মোস্ট প্রবাবলি, এরকম একটা সংকেত পাবো আর কি, ঘুরাই ফিরে এরকমই। দেখো তো বইতে এরকমই দেওয়া কিনা, আমারও ভুল হইতে পারে। দেখো তো ঘুরাই ফিরে কিন্তু এরকমই, দেখো C2, তারপরে F আছে দুইটা, এখানে এখানে আছে একটা, F3, এবং ক্লোরিন আছে এখানে একটা, ক্লোরিন আছে এখানে দুইটা, টোটাল 3টা। তাহলে এইভাবে তুমি একভাবে না একভাবে বের করতেই পারবা। 90 অ্যাড করবা, তারপরে কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন, 3টা জিনিস অ্যাড মানে সিরিয়ালি লিখবা, কার্বনের বাকি হাতগুলাতে ক্লোরিন লাগাই দিবা, শেষ। তারপরে দেখো CFC11, CFC12, এই দুইটা সংকেত না অনেকবার আসছে, সো যার কারণে তুমি এই যে দুইটা সংকেত মুখস্থ করে ফেলো এখনই।
একটা হচ্ছে CF Cl3, একটা হচ্ছে CF2Cl2। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো 12 আছে না, 12 2, যার কারণে দুইটা দুইটা করে থাকে, আর এখানে 11, যার কারণে একটা ফ্লোরিন, তিনটা ক্লোরিন। এভাবে মনে রাখতে পারো, যেহেতু এটা অনেকবার করে আসছে, যার কারণে একটু মুখস্থ করাই সব থেকে ভালো। কারণ যদি তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা শুভ আসে, তুমি যদি 90 অ্যাড করতে যাও, আবার 90 অ্যাড করতে গেলে আবার আরেক কাহিনী, 90 অ্যাড করা লাগবে, হ্যান ত্যান, অনেক পেঁচাল। এত পেঁচাল করার আমাদের সময় নেই, দরকার নেই। বুঝছো তো আশা করি এতটুকু। বুঝলে ভালো কথা। পাশে আসো, সিএফসি গ্যাসের ব্যবহার কি। ব্যবহার সবগুলো পড়া লাগবে না, তুমি শুধুমাত্র এই ব্যবহারটা পড়ো, যে সিএফসি 113 কাজ হচ্ছে ইলেকট্রিক সার্কিটে সোল্ডার ধুয়ে নেওয়ার কাজে ব্যবহার করা হয়। এতটুকু একটু মাথায় রাখবো। তারপরে সিএফসি দ্বারা ওজনের ক্ষয়, এখানে কিছু পেঁচাল আছে, এগুলো নট নেসেসারি। আমরা সামনের দিকে মূল পড়ায় চলে আসি। মূল পড়া হচ্ছে, কোথায় যেন একটা লাইন আছে এখানে, আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দাও, আমরা মেন পরে চলে আসি। এসিড বৃষ্টি এবং এর প্রতিকার। এসিড বৃষ্টির ক্ষেত্রে আমাদের প্রশ্ন আসবে, এসিড বৃষ্টি করে কারা? এটা প্রথম প্রশ্ন, এসিড বৃষ্টি করে কারা এবং এসিড বৃষ্টির জন্য কি কি এসিড লাগে। এসিড বৃষ্টি করে হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই তিনটা গ্যাস। দেখো তো, তিনটা গ্যাস দিয়ে যদি আমি অ্যাসিড বানাই, তাহলে সালফার ডাইঅক্সাইড দিয়ে একটা যদি অ্যাসিড বানাই, তাহলে দেখো তো এটা হয় না H2SO3। সালফার ট্রাইঅক্সাইড দিয়ে যদি আমি একটা অ্যাসিড বানাই, দেখো তো এটা হয় না H2SO4। নাইট্রোজেন ডাইঅক্সাইড দিয়ে যদি আমি একটা অ্যাসিড বানাই, তাহলে হয় নাইট্রিক অ্যাসিড, HNO3। তিনটা গ্যাস, তিনটা গ্যাসের করেসপন্ডিং অ্যাসিডগুলো আমি লিখে ফেলবো, একদম ইজি। তাহলে মূল কথা বলি তোমাকে, অ্যাসিড বৃষ্টি কি তাহলে কার্বন ডাইঅক্সাইডের কোনো ভূমিকা আছে? অ্যান্সার হচ্ছে না, অ্যাসিড বৃষ্টিতে কোনো কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা নাই। পারবো তো আশা করি আমরা এটা। না পারলে কিন্তু সর্বনাশ। এখন কথা হচ্ছে অ্যাসিড বৃষ্টি ভাইয়া পিএস কত থাকে অ্যাসিড বৃষ্টির সময়? দেখো পিএস এর মান কম হতে পারে, কম হয়ে কত হয় 5.6 এর কাছাকাছি, বা 5.6 এর কমও হতে পারে অ্যাসিড বৃষ্টির বেলা। আচ্ছা, এখান থেকে এতটুকু শিখবো আমরা অ্যাসিড বৃষ্টি থেকে। তারপর অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব, তো অনেক ক্ষতিকর প্রভাব আছে আমরা জানি। এখানে আরো কিছু কথাবার্তা আছে, অ্যাসিড বৃষ্টির প্রকারভেদ, প্রকারভেদ না, প্রতিকার। প্রতিকারের মধ্যে এখানে একটা কথা আছে যে এফডিজি প্ল্যান্ট ইউজ করতে হয়। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এফডিজি প্ল্যান্ট কেন ইউজ করতে হয়, এফডিজি প্ল্যান্টের মধ্যে তোমার এফডিজি এর ফুল মিনিং হচ্ছে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, বা এফজিডি প্ল্যান্ট। এটা প্ল্যান্টটা হচ্ছে শিল্প কারখানায় চিমনি দিয়ে নির্গত যে সালফার ডাইঅক্সাইড, এটা একটা গ্রিন হাউস গ্যাস। এটার সাথে গ্যাস মিশ্রিত ফ্লু গ্যাসকে চুনা পাথর বা চুনের সাথে মিশ্রিত করে চালনা করা হয়, যার কারণে সালফার ডাইঅক্সাইডটা শোষিত হয়। একে বলা হয় তোমার এফজিডি প্ল্যান্ট। এবং এফজিডি প্ল্যান্টের মধ্যে তোমার সালফার ডাইঅক্সাইড গ্যাসকে রূপান্তরিত করে জিপসামে পরিণত করে। কেমনে করে ওইটা লাগবে না, তুমি শুধুমাত্র মনে রাখবা এফজিডি প্ল্যান্ট এটা ইউজ করা হয় অ্যাসিড বৃষ্টির যে প্রোডাক্টগুলা বা যে এলিমেন্টসগুলো লাগে, ওই এলিমেন্টসগুলোকে ক্ষতিকর প্রভাব থেকে বিলুপ্ত করার জন্য, এবং লাস্টে এটা বাই প্রোডাক্ট হিসেবে জিপসাম তৈরি হয়। এখন জিপসামের সংকেত কি, এটা পরীক্ষায় আসবে। জিপসামের সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট 0.2H2, এটা হচ্ছে জিপসামের সংকেত, GYPSUM। পারবো আশা করি। এখানে কি দিয়ে নিউট্রালাইজ করা হয়? ক্যালসিয়াম কার্বনেট বা চুন আর পাথর বা চুন দিয়ে নিউট্রালাইজ করা হয়। এতটুকু আশা করি পারবো আমরা। এখান থেকে আর কিছু না, অটো এক্সস্ট সিস্টেম, NOx বিজারণ পদ্ধতি, এগুলো একটু দেখে রাখো। অটোমোবাইল ইঞ্জিনে ইউজ করা হয়, এটা নট নেসেসারি এতটাও আমাদের জন্য। শিক্ষার্থীদের কাজ না, শিক্ষার্থীদের কাজ ইম্পর্টেন্ট না। দেখো তো, এখন এই প্রশ্নের অ্যান্সার দাও। এই প্রশ্ন না পারলে ফেল। এই প্রশ্ন না পারলে তোমার ভাই মেডিকেলে ভর্তি পরীক্ষা, মানে তোমার ক্লাসই দেখার দরকার নেই, তুমি ক্লাস থেকে চলে যায় ঘুমাও, এই প্রশ্ন যদি না পারো কেউ। দেখো পারা যায় কিনা। যদি না পারো, বলো। কি ভাই, মনে পড়ে কিছু? অ্যাসিড বৃষ্টির জন্য তিনটা গ্যাস, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড এবং একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তিনটা গ্যাসের এখানে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। তাহলে নাই কোনটা, মানে সংশ্লিষ্ট না কোনটা? কার্বন ডাইঅক্সাইড। এগুলো যেন ভুলভাল না করি আমরা, এটা ভুল করলে সর্বনাশ। দেন আমরা যদি সামনে ফোকাস করি, সামনে ফোকাস করলে আরো অনেক পেঁচাল আছে, পেঁচালগুলো ফোকাস করি। পেঁচালের মধ্যে মূল কথা হচ্ছে অ্যাসিড বেজের পেঁচাল। অ্যাসিড বেজের পেঁচালের মধ্যে অ্যাসিড বেজের তিনটা থিওরি আছে, এবং এই তিনটা থিওরি নিয়ে আমাদের অনেক জীবনে অনেক ঝামেলা অলরেডি হয়েছে, যারা পড়ছে তারা বুঝে। বাট
যারা পড়ো নাই তাদের ক্ষেত্রে অনেক সোজা করে দিই ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা তারপরেও ঠিক আছে, এখানে একটা বিশেষ সোজা করে দিই। তিনটা সূত্র আছে, একটা হচ্ছে আরহেনিয়াসের, আরেকটা হচ্ছে ব্রনস্টেড লাউরি, আরেকটা হচ্ছে লুইস। এটা হচ্ছে আরহেনিয়াসের সূত্র, আরেকটা হচ্ছে ব্রনস্টেড লাউরি সূত্র, আরেকটা হচ্ছে লুইসের সূত্র। তিনটা সূত্র। সো তিনটার মধ্যে আমরা পার্থক্যটা শেখার চেষ্টা করি। প্রথম কথা, অ্যাসিড কি আর বেস কি, নাকি অ্যাসিড আর বেস বা অম্ল কি আর ক্ষার কি, এটাই তো কাহিনী। আরহেনিয়াস কি বলছে, ব্রনস্টেড লাউরি কি বলছে, লুইস কি বলছে। প্রথম কথা মাথায় রাখতে হবে, সব থেকে লাস্টে লেখছি কোনটা, লুইস। তার মানে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, লুইস। এবং সব থেকে মানে কার্যকরী কোনটা, লুইস। সব থেকে প্রশ্ন আসে কোনটাতে, লুইসে। সব থেকে কাজে লাগে কোনটা, মানে বর্তমানে সব থেকে ভ্যালুয়েবল কোনটা, লুইস। আগেরগুলা ইম্পর্টেন্ট খুব একটা না, কিন্তু বইতে দেওয়া আছে, আগেরগুলা পড়তে হবে। আরহেনিয়াসের সূত্র অনুসারে উনি বলছে যেগুলা জলীয় দ্রবণে হাইড্রোজেন দেয়, হাইড্রোজেন দান করে, সেগুলো হচ্ছে অ্যাসিড। যেগুলো জলীয় দ্রবণে, এখানে একটা ওয়ার্ড আছে জলীয় দ্রবণ, জলীয় দ্রবণে যে হাইড্রোজেন দেয় সে অ্যাসিড, যে হাইড্রোক্সিল দেয় সে ক্ষার। সোজা কথা। যেমন আমি যদি লিখি HCl, HCl আমি জলীয় দ্রবণ অর্থাৎ পানি অ্যাকোয়াস মিডিয়ামে দিলাম, হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারতেছে, সো এই পজিশনে আমার HClটা হয়ে যাবে অ্যাসিড। কিন্তু অপরপক্ষে ব্রনস্টেড লাউরি উনি আবার বলছে যে ব্যক্তি অপর একটা অণুকে, জলীয় দ্রবণ ঠবণ এগুলার কথা কিছু না, অপর একটা অণুকে হাইড্রোজেন দান করতে পারে, অর্থাৎ এখানে জলীয়র কথাটা নেসেসারি না। তোমার কিন্তু এরকম প্রশ্ন আসবে না নিচের কোনটি ব্রনস্টেড লাউরি তত্ত্ব, এরকম প্রশ্ন আসবে না। তোমার প্রশ্ন আসবে ব্রনস্টেড লাউরি বলছে এটা যে ব্যক্তি না, যে ইলমেন্টটা প্রোটন দান করতে পারে। প্রোটন দান করা যে কথা, হাইড্রোজেন দান করা একই কথা, তাই না? সো যার কারণে ব্রনস্টেড লাউরিকে বলা হয় প্রোটনীয় তত্ত্ব, অর্থাৎ বাপ। বাপ মানে ব দিয়ে ব্রনস্টেড লাউরি, ব্রনস্টেড ব্রনস্টেড লাউরি, আর প দিয়ে হচ্ছে প্রোটনীয় তত্ত্ব। প্রোটনীয় তত্ত্ব কে দিছে? ব্রনস্টেড লাউরি বা ব্রনস্টেড লাউরি দিছে প্রোটনীয় তত্ত্ব। কিভাবে? কারণ উনি বলছে প্রোটন যে দান করতে পারে, যার কারণে আমরা এই কাহিনীতে আসতে পারছি। তাহলে এখানে জলীয়র কথাটা নাই, এখানে জলীয়র কথাটা আছে। লাস্টে আছে লুইসের কথাটা। লুইস হচ্ছে আরেকটা অ্যাডভান্স ব্যক্তি। উনি এগুলা হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন এগুলা নিয়ে কথা বলে নাই, উনি বলছে ইলেকট্রনের কথা। আমরা সবসময় জেনে আসছি যে অ্যাসিড দান করে, কি দান করে, হাইড্রোজেন আয়ন দান করে, বিপরীতে ইলেকট্রন গ্রহণ করে। এই কথাটা কিন্তু ইগনোর হয়ে যায়। ওই কথাটাই লুইস আনছে, এবং এখানে মাথায় রাখবো যে অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে, ক্ষার বা বেজ ইলেকট্রন কি করবে, তাহলে ত্যাগ করবে। ক্ষার ইলেকট্রন ত্যাগ করবে। এই অনুযায়ী আমরা অর্গানিক কেমিস্ট্রিতে, কেউ যদি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকে, অর্গানিক কেমিস্ট্রিতে হয়তো বা মনে আছে যে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ইলেকট্রনের প্রতি যার অ্যাফিনিটি বেশি, তাকে কি বলে, ইলেকট্রোফাইল বলে। তাহলে আমরা এটা বলতে পারি না যে যারা ইলেকট্রোফাইল তারা অ্যাসিড, যারা নিউক্লিওফাইল তারা ক্ষার। সিম্পল কথা। তাহলে ইলেকট্রোফাইল মনে একটা টেকনিক হচ্ছে এইখানে বা এই মানে এ দিয়ে হইতেছে অ্যাসিড, ইলেকট্রোফাইল এটা অর্গানিক কেমিস্ট্রির ধরা, আর এটা হচ্ছে ক্ষার, এন দিয়ে হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মনে আছে, নিউক্লিয়াসকে আকর্ষণ করে, নিউক্লিওফাইল নিউক্লিয়াসকে যে আকর্ষণ করে সেই নিউক্লিওফাইল। মনে আছে আশা করি। অর্গানিক কেমিস্ট্রি মনে না থাকলে আমার ক্লাস আছে ভাই, ক্লাসগুলো দেখো, নইলে আমি আবার ক্লাস নিবই অর্গানিক কেমিস্ট্রি। মূল কথা হচ্ছে অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে, ক্ষার ইলেকট্রন ত্যাগ করে। তাহলে আবার সামারিটা বলি। সামারিটা হচ্ছে তোমার তিনটা ল আছে। একটা হচ্ছে আরহেনিয়াসের সূত্র। আরহেনিয়াসের সূত্র অনুসারে জলীয় দ্রবণে যে ব্যক্তি হাইড্রোজেন দান করে সে অ্যাসিড, হাইড্রোক্সিল যে দান করে জলীয় দ্রবণে সে হচ্ছে ক্ষার। ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুসারে যে ব্যক্তি জলীয় দ্রবণে কথা নেই, প্রোটন দান করে সে অ্যাসিড, প্রোটন যে গ্রহণ করে সে ক্ষার, এরকম একটা কথা। লুইসের মধ্যে যে ব্যক্তি ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রনের কথা এখানে, প্রোটনের উল্টা কিন্তু ইলেকট্রন। তো ওই অনুযায়ী যে ব্যক্তি ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে অ্যাসিড, যে ব্যক্তি ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে ক্ষার। ইলেকট্রনের কথাটা আসবে এখানে। যার কারণে লুইসের তত্ত্বকে বলা হয়, লুইসের ইটা আছে না, দেখো তো এখানে বড় করে দেখো, লুইস ই, ই দিয়ে আমরা বুঝবো এখানে ইলেকট্রন। সো লুইস এর তত্ত্বই হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব। ব্রনস্টেড লাউরির তত্ত্ব হচ্ছে বাপ, বাপ মানে প্রোটনীয় তত্ত্ব। আর আরহেনিয়াস কিছুই না, নুব। আরহেনিয়াস নুব মানে আমরা যেটা নুব মানে ক্লাস 8-9 এ শিখে আসছি, 8-7-8 শিখে আসছি ওইটাই। নিলয় রয় ভাইয়া কি হবে, কোনটা কি হবে?
ওই যে আমি যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছি কোনটা কি হবে ওটা তুমি বের করবা, বই থেকে বের করবা, কোনটা কি হবে এটা আমি বলে দিলে হবে, পড়াই তো দিলাম। আচ্ছা, তারপরে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, দেখো এই প্রশ্নটা কিন্তু অনেকে পারবো না, যে প্যান্স তৈরিতে কোনটা থাকে না, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা, অ্যান্সার দেখে বলতে হবে। প্যান্স তৈরিতে এই যে নাইট্রোজেন গ্যাস থাকে না, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো ধরে নাও এরকম প্রশ্ন তুমি কিছু আগামাথায় জানো না, এগুলো একটু মুখস্থ করে ফেলবা, স্পেশালি মেডিকেল অ্যাডমিশনের জন্য মুখস্থ করে ফেলবা। আচ্ছা, মেন পড়ায় আসি, মেন পড়া হচ্ছে তাহলে তিনটা তত্ত্ব আমরা বই থেকে একটু দেখি কি কি কাহিনী আছে। কাহিনীর মধ্যে প্রথম যেটা, কোথায় জিপসাম টিপসাম গুলো শেষ, প্রথম কথা তোমার কোথায় কোথায় আরহেনিয়াসের তত্ত্ব, আরহেনিয়াসের অ্যাসিড বেস ল। অ্যাসিড বেস ল অনুসারে যে ব্যক্তি অ্যাসিড বা অম্ল হচ্ছে ওইটাই যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, একই কথা। যেমন HCl হাইড্রোজেন আয়ন দান করতেছে জলীয় দ্রবণে, দেখো প্রত্যেকটার সাথে পানি লাগানো, প্রত্যেকটার সাথে পানি লাগানো। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে পানির সাথে মানে জলীয় দ্রবণে মানে তো পানিই থাকবে, হাইড্রোক্সিল দান করে। এবং অ্যাকোয়াস মিডিয়ামটা দেখো সব জায়গায় অ্যাকোয়াস 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 অ্যাকোয়াস, সব সব জায়গায় অ্যাকোয়াস দেওয়া আছে। আরহেনিয়াস নিয়ে আর কোনো কথা নাই, পড়ার দরকার নেই, আমরা চলে আসি এখানে। আর তোমাকে না এরকম কিন্তু প্রশ্ন করবে না নিচের কোনটা আরহেনিয়াস অ্যাসিড, নিচের কোনটা আরহেনিয়াস ক্ষার, এরকম প্রশ্ন করবে না। প্রশ্ন কি করবে ওটা আমরা পরে আসতেছি। যেহেতু আরহেনিয়াসটা অনেক আদি জিনিস, যার কারণে দেখো একটা যে আমি সিরিজ লিখলাম না, যে আরহেনিয়াস, তারপরে হচ্ছে ব্রনস্টেড লাউরি, তারপরে হচ্ছে লুইস, দেখো সবকিছুই কিন্তু আলটিমেটলি আরহেনিয়াসের লগুলা ব্রনস্টেড লাউরিতে যায়, ব্রনস্টেড লাউরির অ্যাসিড ক্ষারগুলো আবার লুইসে যায়। মূল কথা এই দুইটা জিনিসই লুইসের আন্ডারে পড়ে যায়, কিন্তু আবার লুইস আবার এদের আন্ডারে পড়ে না। যার কারণে প্রশ্নটা তোমার এরকম হবে, নিচের কোনটি লুইস অ্যাসিড, নিচের কোনটি লুইস ক্ষার, এই প্রশ্নটা হবে। কারণ লুইস অ্যাসিড লুইস ক্ষার নিচে একটা মানে একটা আইডেন্টিটি, কারণ এগুলা তো সবকিছু লুইসের আন্ডারে পড়ে, বাট লুইস এগুলোর আন্ডারে পড়ে না। তার জন্য ফ্লো চার্টটা এদিকে দিবা, লুইসের দিকে দিবা। আশা করি এটার অ্যান্সার পারবা তাহলে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অনেক পেঁচাল দেওয়া আছে, নট নেসেসারি। তারপরে দিকে দেখো এখানে আরো কিছু কথাবার্তা আছে, ব্রনস্টেড লাউরির তত্ত্ব এবং অনুবন্ধী অম্ল ক্ষারের যুগল। এই অনুবন্ধী অম্ল ক্ষার যুগল নিয়ে আমরা বিস্তারিত পড়বো, তার আগে শিখে আসি এখানে দুইটা লাইন আছে। অম্ল হলো একটি যৌগ বা আয়ন যা অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে, আর ক্ষার হলো এমন একটি যৌগ বা আয়ন যা প্রোটন গ্রহণ করতে পারে। তার মানে এখানে বারবার প্রোটন ওয়ার্ডটা আছে, যার কারণে আমি বলতেছিলাম ব্রনস্টেড লাউরি ইজ ইকুয়াল টু প্রোটনীয় তত্ত্ব, বইতেও লেখা আছে প্রোটনীয় তত্ত্ব। এই যে দেখো ব্রনস্টেড লাউরিকে বলা হয় প্রোটনীয় তত্ত্ব। পারবা কিনা বলো এখন? পারবো। ভাই একটা এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পল এখানে দিকে খেয়াল করো। আচ্ছা দেখো এখানে দেখো কোনো কিছু কিন্তু একস টেকস কিছু দেওয়া নাই। নর্মালি এটাকে আমি ক্ষার ধরছি, মানে পানিকে ক্ষার ধরছি। আবার ভাইবো না ভাই এখানে পানি কই থেকে আসলো, পানি দিতেই পারি আমি, নো প্রবলেম। বললেই তো আসলাম যে আরহেনিয়াসের সবকিছু ব্রনস্টেড লাউরিতে আসবে, ব্রনস্টেড লাউরি সবকিছু লুইসে আসবে, বাট লুইসের কিছু পিছনের দিকে আসবে না। আচ্ছা এখানে একটা অ্যাসিড, অ্যাসিড একটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে, এবং একটা অ্যাসিড এবং একটা ক্ষারের মধ্যে যেটা প্রোটন দান করে, যেটা আলটিমেটলি প্রোটন দান করবে ওইটি হচ্ছে আমাদের অ্যাসিড, যেটা প্রোটন গ্রহণ করবে ওটা ক্ষার। এতটুকুই কনসেপ্টটা, এখান থেকে বেশি কথা নেই। এখান থেকে কথা হচ্ছে কোনটা কনজুগেট, কনজুগেট মানে কোনটা অনুবন্ধী ক্ষার কোনটা অনুবন্ধী অম্ল, এটা আমাদের ইম্পর্টেন্ট কথা। অনুবন্ধী অম্ল ক্ষারের কাহিনীতে আসি। এখানে মূল কথা হচ্ছে তোমার মূল কথা হচ্ছে অনুবন্ধী অম্ল ক্ষারের কাহিনী একদম শর্টকাটে তোমার শিখিয়ে দিই। দেখো একটা শর্টকাট, তোমাকে সাপোজ একটা যৌগ দিছে, ওই যৌগ দিয়ে সাপোজ একটা যৌগ অ্যামোনিয়া, একটা যৌগ দিছে, এই যৌগ থেকে তোমাকে বসে এটার অনুবন্ধী দুইটাতে প্রশ্ন আসতে পারে, হয় প্রশ্ন আসবে এটার অনুবন্ধী অ্যাসিড বের করো, অথবা একটা প্রশ্ন আসতে পারে এটার অনুবন্ধী ক্ষার বের করো, দুইটা থেকে একটা তো প্রশ্ন আসবে। যদি তোমাকে বলে এই যৌগ থেকে একটা অনুবন্ধী অ্যাসিড বের করো, তাহলে তুমি কি করবা, ওই যৌগের সাথে একটা হাইড্রোজেন লাগাই দিবা, এতটুকুই, একটা হাইড্রোজেন লাগাই দিবা। দেখবা যে একটা হাইড্রোজেন লাগানোর পরে যে যৌগটা আসবে, আর অবশ্যই একটা হাইড্রোজেন লাগানোর পরে তো একটা প্লাস চিহ্ন আসবে এখানে, তাই না? অ্যামোনিয়াম আয়ন, তার মানে অ্যামোনিয়ার অনুবন্ধী অ্যাসিড হবে অ্যামোনিয়াম আয়ন। সেম ভাবে আমি যদি এটা করি, ধরে নাও সালফিউরিক অ্যাসিড। এখন ভাইয়া তোমাকে যদি প্রশ্ন করে সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কি, এই প্রশ্নটা যদি করি, কি করব? উল্টা কাহিনী, যেহেতু অ্যাসিড বললে অনুবন্ধী অ্যাসিড চাইলে আমি হাইড্রোজেন যোগ দেই, অনুবন্ধী ক্ষার বললে হাইড্রোজেন বিয়োগ দিব। এখান থেকে একটা হাইড্রোজেন বিয়োগ দাও তো, হাইড্রোজেন বিয়োগ দিলে উপরে মাইনাস সাইন আসবে, HSO4 মাইনাস, যেহেতু একটা হাইড্রোজেন কমে যাচ্ছে, অর্থাৎ একটা প্রোটনের অভাব আছে, প্রোটনের অভাব থাকলে একটা ইলেকট্রনের এক্সট্রা একটা মাইনাস সাইন আসবে, এটা আশা করি বুঝো। আলটিমেটলি তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো এটাই যে দেখো এখন তুমি যে কোনো প্রশ্ন পারবা। আরো একটা যে কনসেপ্ট আছে, ওই কনসেপ্টটা শিখিয়ে দিই, তাহলে তুমি ইজিলি পারবা। সাপোজ তোমাকে বললো যে পানি, পানি এটার
এটা কিন্তু তোমার অনুমতি অ্যাসিড বানাও অথবা এটার অনুমতি ক্ষার বানাও। পানিকে কিন্তু সামনের দিকেও নেওয়া যায়, পিছনের দিকেও নেওয়া যায়। অর্থাৎ এটাকে যদি আমি অনুমতি অ্যাসিড বানাইতে যাই, অনুমতি অ্যাসিড হবে একটা হাইড্রোজেন অ্যাড করে দিব H3O+। কিন্তু তোমাকে যদি বলে এটার অনুমতি ক্ষার বানাও, তাহলে তুমি পিছনের দিকে যাবা, পিছনের দিকে যায় হবে হাইড্রোক্সিল মাইনাস। কিভাবে? আমরা তো জানি অনুবন্ধী অ্যাসিড বানাইতে গেলে একটা যে যৌগ থাকবে ওই যৌগের সাথে হাইড্রোজেন যোগ দিব। অনুবন্ধী ক্ষার বানাইতে গেলে যে যৌগ থাকবে ওই যৌগের থেকে হাইড্রোজেন বিয়োগ দিব। এই হয়ে গেল, হাইড্রোজেন বিয়োগ দিয়ে OH- পাবো, আর এখানে পাবো হাইড্রোনিয়াম আয়ন। তার মানে এখানে দাঁড়ালো না হাইড্রোক্স মানে পানি দুইটা কাজই করে, অর্থাৎ উভধর্মী। আর এই উভধর্মী কথাটা আরো একটা নাম আছে, যেটা হচ্ছে এমফোটেরিক। এরকম এমফোটেরিক আর কারা কারা আছে তোমাকে যদি বলি, দেখো আমি তোমাকে একটা প্র্যাকটিস দিই। দেখো তো HSO4-, এটা এই যৌগটা, এই যৌগটার অনুমতি অ্যাসিড বের করতে পারবা, অনুমতি ক্ষার বের করতে পারবা। একদম সিম্পল রুল, একদম মুখস্থ করে ফেলো যে হাইড্রোজেন যোগ দিলে আমার এখানে অ্যাসিড বাইর হবে। তাহলে এটার অনুমতি অ্যাসিড হবে কি H2SO4। এটার অনুমতি ক্ষার কি হবে? পিছনের দিকে যদি আনি তাহলে অনুমতি ক্ষার হবে SO4-। দুইটাই কিন্তু আমাদের একটা ভ্যালিড যৌগ গঠন করতেছে। যদি আবার এমন করো, ধরে নাও এমন কাহিনী করে ফেলছো যে H3O+, এটার অনুমতি অ্যাসিড বের করতে চাচ্ছ। অ্যাসিড বের করতে চাইলে ভাইয়া বলছে যে হাইড্রোজেন যোগ দেওয়া লাগে। এর মানে এটা না যে এটা হাইড্রোজেন যোগ দিব H4O2+, এটা কোনো যৌগ হইলো ভাই? এরকম কোনো পৃথিবীতে কোনো যৌগ আছে? কোনো একটা ভ্যালিড যৌগ হওয়া লাগবে। ওই ভ্যালিড যৌগই তোমার পরীক্ষায় আসবে। পরীক্ষায় আবার এরকম ইনভ্যালিড কথার বার্তা আসবে না। তাহলে তোমাকে যদি কেউ বলে যে এমন একটা যৌগ দিয়ে দিছে যে যৌগতে হাইড্রোজেন যোগই দেওয়া যাবে না, ওই যৌগের তো আবার অনুবন্ধী অ্যাসিড হওয়ার কোনো কথাই আসে না। আবার এমন একটা যৌগ দিয়ে দিছে যে যৌগের মানে ধরে নাও এই যে সালফেট আয়ন, তোমাদের যদি বলে যে এটার অনুবন্ধী ক্ষার বের করো, এখানে তো হাইড্রোজেনই নাই, কি বের করবো এখান থেকে? হাইড্রোজেন বের করবো কেমনে? হাইড্রোজেন বের করার কোনো উপায়ই নাই। সো ফ্রম দ্যাট পয়েন্ট আমরা কিন্তু এটা বলতে পারি যে মানে এটা তোমার লজিক্যাল প্রশ্নই আসবে। সো বিষয়গুলো তোমার কাছে যেন ক্লিয়ার থাকে। তাহলে আবার একটু সামারিটা বলি। সামারি হচ্ছে যে যৌগগুলা আমি সামনের দিকেও নিতে পারি, পিছনের দিকেও নিতে পারি, অর্থাৎ হাইড্রোজেন অ্যাডও করতে পারি, হাইড্রোজেন বিয়োগও করতে পারি, সেগুলো হচ্ছে আমাদের উভধর্মী বা অ্যামফোটেরিক। এতটুকুই। এখান থেকে আর কি, আর কিছু না। এখন তোমার আটকাই কে? এখন তুমি সবই পারবা, দেখো। আচ্ছা, আরো একটা কোশ্চেন দেখো। তোমাকে যদি এখন কেউ বলে ভাইয়া সালফিউরিক অ্যাসিড, এটার অনুবন্ধী ক্ষার কি? তাহলে কিন্তু তোমার পিছনের দিকে আসতে হবে, HSO4-। একটু আগে শিখে আসলাম। তাহলে এটা সামনেও নেওয়া যায়, পিছনেও নেওয়া যায়, যেভাবে প্রশ্ন আসুক ওইভাবে আমরা পারবো। তাহলে এখানে যদি দেখি দেখি কয়েকটা কোশ্চেন। ধরে নাও এটা একটা অম্ল। কোথায় অনুবন্ধী ওয়ার্ডটা কোথায়? অনুবন্ধী, অনুবন্ধী ওয়ার্ডটা কোথায়? হাইড্রোনিয়াম আয়ন, বাইসালফাইড আয়ন। আচ্ছা, এই যে দেখো কোনগুলো উপধর্মী আচরণ করে, ওগুলার কিছু কনসেপ্ট দেওয়া আছে। এগুলা আমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবো। দেখো এখানে তোমার এই যে বাইসালফেট, এটা উভধর্মী হিসেবে কাজ করে, কারণ এটাকে তোমার সামনেও নিতে পারবা, পিছনেও নিতে পারবা। মানে সামনেও নিতে পারবা, পিছনে নিতে পারবা। বলতে উভধর্মী আচরণ করার আরো একটা নিয়ম হচ্ছে, যে যৌগগুলা একই সাথে এসিডের সাথেও বিক্রিয়া করবে, ক্ষারের সাথে বিক্রিয়া করবে, তারাই আবার উভধর্মী। ওই যেমন এই মানে তোমার বাইসালফাইড যে আয়ন, এটা একটা ক্ষারের সাথেও বিক্রিয়া করতে পারে, এসিডের সাথেও বিক্রিয়া করতে পারে। এগুলো একটু দেখে রাখো, এগুলো তোমার সৃজনশীলের জন্য একটু ইম্পর্টেন্ট। অনুবন্ধী এসিড ক্ষারের মধ্যে এই যে পাইছি, দেখো এই একটা অম্ল, তোমাকে বলবে এই HCl, এই অম্লের অনুবন্ধী, এটা এটা তো একটা নিজে অম্ল। আচ্ছা, নিজে অম্ল নাকি নিজে ক্ষার ওটা দেখার বিষয় না। তোমাদের সাপোজ এটা কাইটা দিছি আমি, এই যে নিজের ওই অম্ল কথাটা কাইটা কেটে দিছি, তোমাকে বলছি HCl এটার অনুবন্ধী। তোমাকে ভ্যালিড কোশ্চেনই দিবে অনুবন্ধী ক্ষার বের করো। কিভাবে বের করব? অনুবন্ধী ক্ষার বের করার জন্য একটা হাইড্রোজেন বের করে দিব, হাইড্রোজেন বের করে দিলে বাকি থাকলো শুধু ক্লোরিন মাইনাস। এখন তোমাকে যদি উল্টা কোশ্চেনটা করে ক্লোরিন মাইনাস এটার অনুবন্ধী অ্যাসিড বের করো, তখন কিন্তু আবার আসবে আবার একটা হাইড্রোজেন অ্যাড করে দিলে যেটা আসে ওইটাই অনুবন্ধী অ্যাসিড। তাহলে আশা করি এই কয়েকটা কথা তোমরা কেউ ভুলবা না। অনুবন্ধী অ্যাসিড ক্ষারের কাহিনীগুলা একটু নিজে নিজে একটু পড়তে হবে, তাহলেই পারবা। বইতে যেরকম আছে একটু কঠিন ভাবে দেওয়া আছে, আমার যখন নিজে পড়তেছিলাম নিজেরও কঠিন লাগতেছিল, কিন্তু আপাতত তোমাদের যেভাবে বুঝাইলাম ওইভাবে একটু কাজে লাগাও। দেখো নিচের কোনটা উভধর্মী যৌগ? অ্যামোনিয়া উভধর্মী যৌগ না। কারণ কি? কারণ এটা পিছনের দিকে আনা যায় না। হাইড্রোনিয়াম আয়ন এটা তো না, তারপর অ্যামোনিয়াম আয়ন এটাও না,
পানি একটা উভধর্মী যৌগ, এটা পারা যাবে। তাহলে এগুলো সবকিছু পারা যাবে, সরাসরি চলে আসো এগুলা। আচ্ছা দেখো তো এটা পারবা কিনা। কোন অ্যাসিডটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়? মানে দেখছো অ্যাসিড বৃষ্টি থেকে আজকের ক্লাসে দুইটা প্রশ্ন আসলো। কোন অ্যাসিড, মানে কোন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়, মানে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী না, কোনটা? দেখো মনে আছে তিনটা গ্যাস, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তিনটা গ্যাসের করিসপন্ডিং যে অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড HNO3, ও সরি নাইট্রিক অ্যাসিড তো এখানে, নাইট্রিক অ্যাসিড HNO3, তারপর হচ্ছে এইখানে আসবে H2SO4, এখানে আসবে H2SO3, এরকম তিনটা অ্যাসিড, তিনটা গ্যাস। সো এখানে H2SO4, নাইট্রিক অ্যাসিড এবং H2SO3 সালফিউরাস অ্যাসিড, তিনটা আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তাহলে দায়ী না কোনটা? কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের যে করিসপন্ডিং অ্যাসিড কার্বনিক অ্যাসিড H2CO3, এগুলো কিন্তু আমাদের দরকার নাই, মানে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মেডিকেলে আসবে, মেডিকেলে আসা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। এগুলো না পারলে তোমার ভাই দরকার নাই, মানে এগুলো যদি না পারো বা এগুলো যদি না পড়ো, মানে আসলে দরকার নাই তোমার প্রিপারেশন নেওয়ার, সত্যি কথা। কারণ এগুলো সব থেকে বেসিক প্রশ্ন, এগুলো যদি পরীক্ষায় ভুল করে দিয়ে আসো তোমার কে বাঁচাইতে পারবে? তোমার যদি আমি সামনে থেকে বসেও পড়াই না, কোনো লাভ নাই। তুমি যদি এগুলা প্রশ্ন নিজে নিজে, বুঝাই তো দিলাম, সবই তো বুঝাই দিলাম, কিন্তু নিজের তো পড়তে হবে আবার। নিজে প্র্যাকটিস না করলে 2 দিন পরে এগুলো ভুলে যাবা। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই তিনটা যে গ্যাস তোমার অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, এবং তিনটার করিসপন্ডিং যে তোমার অম্লগুলা অ্যাসিডের জন্য, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, এগুলা ভুলে যাবা তুমি। অ্যাসিড বৃষ্টি কি ওইটাই ভুলে যাবা 2 দিন পরে, কিছু যদি না পড়ো। আমি দেখাই দিলাম, বাকিটা পড়া দায়িত্ব তোমার। না পড়লে না পড়বা। এখন আমি কি করতে পারি বলো? এখন সামনে আসি, আমি কি করতে পারি? আমি তোমার বকাঝকা করতে পারি, বকাঝকা 1-2 বারই করতে পারি, আর কয়বার করবো? একটা বড় মানুষকে কয়বার বকাঝকা করা যায়? এখানে দেখো কয়টা কাহিনী দেওয়া আছে। তোমার অ্যাসিড ক্ষারের তীব্রতা অনুসারে, অ্যাসিড ক্ষারের তীব্রতা অনুসারে দেখো এই যে এখান থেকে কোচিং এ কিছু প্রশ্ন আসে। এখান থেকে বেশ কয়েকটা জিনিস একটু বলবো আমরা। যেমন কোন, এরকম প্রশ্ন আসে যে কোন অম্লটা বেশি বেশি অম্লধর্মী দেখায়, মানে কোন অ্যাসিড বেশি অম্লধর্মী দেখায়। এটার মধ্যে সবার প্রথমে দেখো HClO4, তারপরে সালফিউরিক অ্যাসিড, তারপরে হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, তারপরে ক্লোরাইড। এই তিনটা এই পর্যন্তই মনে রাখো তুমি, এই পর্যন্ত। এটা আসলে আনফরচুনেটলি কোনো টেকনিক নাই, একটু কষ্ট করে মনে রাখবো কোনগুলা বেশি ক্ষার। প্রথমে হাইড্রোক্সিল, তারপরে কার্বনেট, তারপরে সায়ানাইড আয়ন, তারপরে হচ্ছে তোমার অ্যামোনিয়া। এই এই চারটা একটু মনে রাখো। দেন চলে আসো আমরা লুইসের তত্ত্বতে। লুইসের তত্ত্বের আরেকটা নাম কি? ইলেকট্রনীয় তত্ত্ব। তাহলে দেখো এখানে একটা লাইন আছে, সব ব্রনস্টেড-লাউরি অ্যাসিড লুইস অ্যাসিড, কিন্তু সব লুইস অ্যাসিড ব্রনস্টেড-লাউরি অ্যাসিড না। মনে আছে? সামনের দিকে যাওয়া, আরহিনিয়াস, আরহিনিয়াসের পর এটা হচ্ছে ব্রনস্টেড-লাউরি, তারপর এটা হচ্ছে লুইস। সামনের দিকে যাবে সবগুলা, কিন্তু কোনোটা পিছনে আসবে না। লুইস কোনোদিন পিছনে আসবে না, এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এখন আছো আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট ভাইটাল কথা, লুইস অ্যাসিড কারা, লুইস বেস কারা, সব থেকে ভাইটাল ইম্পর্টেন্ট বেসিক কথা। বেসিক টেসিক না, মুখস্থ কথা। সবাই মনোযোগ দিয়ে চোখ কান খোলা রাখো, কারণ এটা পরীক্ষায় না পারলে ফেল, আসলেই ফেল। কারণ পরীক্ষায় তোমার বসার মতো অবস্থায় থাকবে না। কোনগুলা লুইস অ্যাসিড এবং কোনগুলা লুইস বেস। আমরা একটু আগে একটা জিনিস শিখে আসলাম, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যাসিড, যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে বেস। একটু আগে শিখে আসলাম, ভালো ভালো কথা। এখন আহ, এখন আমি দেখে চিনবো কেমনে যে ভাই এটা ইলেকট্রন দান করে বা ইলেকট্রন গ্রহণ করে? দেখে কেমনে চিনবো? দেখে চিনার উপায় হচ্ছে, দেখবা যে তুমি একটা যৌগ, অর্থাৎ আমি একটু আগে লিখে আসলাম, যারা ইলেকট্রোফাইল অর্থাৎ ইলেকট্রন আকর্ষী, কারা ইলেকট্রন আকর্ষী? তারা অ্যাসিড আর কি, তারাই অ্যাসিড। অ্যাসিড কারা? যাদের নিজেদের মধ্যে পজিটিভ সাইন পাবা, যেমন কপার 2+, অ্যালুমিনিয়াম 3+, এরকম পজিটিভ পজিটিভ কিছু ভাব পাবা। এই পজিটিভ ভাব পাইলে কি দাঁড়াইলো এটাই যে কপার আরো ইলেকট্রন নিতে পারে, অ্যালুমিনিয়াম আরো ইলেকট্রন নিতে পারে। যারা পজিটিভ তারাই তো ইলেকট্রন নিতে পারে, তাহলে যারা পজিটিভ তারাই অ্যাসিড, অর্থাৎ তারাই ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কথাটা বাদ দিলাম, ওইটা আমাদের অর্গানিক কেমিস্ট্রির পড়া। অ্যাসিড কারা? লুইস অ্যাসিড কারা? সোজা কথা, লুইস অ্যাসিড। এগুলা কিন্তু তোমার আনহিনিয়াসের আন্ডারে পড়বে না, লুইসের আন্ডারেই পড়বে শুধু। কপার 2+, অ্যালুমিনিয়াম 3+, এগুলা লুইস অ্যাসিড। এখন আসো আরো কিছু কথা আছে। তাহলে লুইস ক্ষার কারা ভাইয়া? যারা ইলেকট্রন দান করে তারা কিন্তু ক্ষার। মনে আছে ইলেকট্রন দান করে, এখানে উল্টা কাহিনী কিন্তু। লুইস বেস কারা? যারা ইলেকট্রন দান করে। কারা ইলেকট্রন দান করে? যাদের ইলেকট্রনে বেশি আছে ইলেকট্রন। কাদের ইলেকট্রন বেশি আছে? যেমন হাইড্রোক্সিল মাইনাস, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, ইলেকট্রন দান করে যারা। তাহলে আমি প্রথমে দেখেই চিনতে পারবো যে কোনটা লুইস অ্যাসিড, লুইস বেস কোনটা, দেখলেই চিনতে পারবো। ঝামেলা হচ্ছে এটা না, ঝামেলা হচ্ছে এমন কোনো যৌগ দেওয়া থাকে যেটা দেখে বোঝা যায় না যে এটা অ্যাসিড নাকি বেস।
কারণ ওইটার মধ্যে প্লাস মাইনাস সাইন দেওয়া থাকে না। ওইটার টেকনিকও আছে, টেকনিকটা বলি। তুমি কোনো যৌগ যদি পাও এরকম নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে, ওই যৌগের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে। কোনো যৌগ নাইট্রোজেন অক্সিজেন দিয়ে যদি বানানো থাকে, তার মানে এখানে মুক্তজোড় ইলেকট্রন থাকে। মানে মূল কথা, এই মুক্তজোড় ইলেকট্রনগুলো আসলে ইলেকট্রনের মতো কাজ করে। তাহলে কোন পয়েন্টে, মানে অ্যাসিড নাকি বেজে, কোন পয়েন্টে ইলেকট্রনের পরিমাণ বেশি থাকলে ওইটা হয়ে যায় বেস। দেখো তো, এই যে ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন, যেখানে ইলেকট্রন বেশি থাকে ওগুলোই আমাদের বেস। তার মানে নাইট্রোজেন আর অক্সিজেন জাতীয় যত যৌগ পাবা ওগুলা থাকাই দিবে হচ্ছে লুইস বেস। যেমন অ্যামোনিয়া, যেমন পানি, এই দুইটা লুইস বেস। এটা বারবার আসছে পরীক্ষায়, তাহলে এগুলো পারা যাবে, টেকনিকও শিখিয়ে দিলাম। অপরপক্ষে তোমার লুইস অ্যাসিড কারা, যাদের দেখে চেনা যাবে না, পজিটিভ কিন্তু আসলে পজিটিভ। তারা আসলে পজিটিভ বলতে নিজেদের মধ্যে অষ্টক অসম্পূর্ণ এরকম কিছু কথাবার্তা আছে, খালি জায়গা থাকে, ইলেকট্রনের যোজ্যতা স্তরে খালি জায়গা থাকে, এরকম কোনো কথা আছে। ওগুলা কথাতে আমরা ফোকাস না দিয়ে বইতেই দেখো 3টা লাইন আছে। আচ্ছা দেখো, অ্যামোনিয়া, পানি, এগুলো তো আমরা পড়লাম। সায়ানাইড, ক্লোরিন, হাইড্রোক্সি, এগুলো সবাই হচ্ছে লুইস ক্ষার। লুইস অ্যাসিড কারা তাহলে? লুইস অ্যাসিড হচ্ছে এই যে দেখো, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, BF3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, FeCl3, কপার 2+। কপার 2+ তো পারবোই আমরা। বাকি যেগুলো, এই বাকিগুলো কিন্তু পারবো না, না পড়লে পারবো না। কিন্তু আরেকটা টেকনিক শিখিয়ে দিই, তোমার যদি একদমই কিছু না পারো তুমি, হাই ভিডিও, আচ্ছা ঠিক আছে, ভিডিও ঠিক করতে থাকি, মাঝে মাঝে ভিডিও চলে যায়, সমস্যা নেই। তুমি যদি একদমই কিছু না পারো তাহলে তুমি ওই কথাটাই মনে রাখবা যে তোমার নাইট্রোজেন আর অক্সিজেন জাতীয় যৌগ কোনো যদি পাও, তাহলে ওইটাই লাগাই দিবা তুমি হচ্ছে লুইস ক্ষার। আচ্ছা এক সেকেন্ড, আমি ভিডিওটা ঠিক করি, মাঝে মাঝে ক্যামেরা চলে যায়, হয়তো বা চার্জ থাকে না, নইলে কোনো একটা কিছু হয়। ক্লাস নিতে গেলেই যত ঝামেলা করে, কি আর করবো, একাই সব ঠিকঠাক করা লাগে। চার্জ নাই নাকি? চার্জ চার্জ থাকার কথা না, চার্জ নাই, শেষ। চার্জ নাই ভাই, আজকে এই পর্যন্তই রাখি। আশা করি আমার কেউ দেখতে পারতেছ না, লাস্টে আমি কথাটা শেষ করে দেই। হয় ভিডিওটা আপলোড করে দিব, এতটুকুই আজকের ক্লাস, এতটুকুই ছিল। কি করবো আর, ক্লাস চার্জ শেষ হয়ে গেলে। আচ্ছা মূল কথা বলি, মূল কথা হচ্ছে তোমার যদি কিছু না মনে থাকে ভাই, তাহলে তুমি মনে রাখবা নাইট্রোজেন মানে অ্যামোনিয়া, পানি, এগুলো হচ্ছে ক্ষার। আর বাকি যেগুলো পাবো অ্যালুমিনিয়াম দিয়ে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়রন ক্লোরাইড, BF3, Cl3, তারপরে কার্বন, কি বলে, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো সবাই হচ্ছে লুইস অ্যাসিড। দ্যাটস ইট, আজকে এই পর্যন্ত রাখি। কালোভাবে শেষ হয়ে গেল ক্লাসটা। আশা করি নেক্সট ক্লাসে আমরা আবার নতুন করে শুরু করব পরবর্তী টপিক থেকে, মিঠা পানির উৎস থেকে। তাহলে ভাই আজকে এই পর্যন্তই, দেখাইতে মানে দেখতে পারলাম না। ধন্যবাদ সবাইকে।